হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা এই বছর বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের যাদের মাইনর সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স রয়েছে, সেই পলিটিক্যাল মাইনর সাবজেক্টের ইউনিট 1 এ যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকে আমি আলোচনা করব বিশ্বায়ন, উদারীকরণ এবং বেসরকারীকরণ এই তিনটি ধারণা নিয়ে। যদিও এগুলো অর্থনীতির ধারণা, তারপরে আমাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানীয় এই টপিকগুলো রয়েছে এবং আমাদের রাজনীতিকে কিভাবে এই তিনটি বিষয় প্রভাবিত করে ওই বিষয়গুলোই আজকের ক্লাসে আলোচনা করা হবে। তো তোমাদের ফার্স্ট ইউনিটে রয়েছে তোমাদের মিনিং অ্যান্ড নেচার অফ গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। তো আমাদের প্রথম যে টপিকটা আমি এখন তোমাদের বললাম, যে মিনিং অ্যান্ড নেচার অফ গ্লোবালাইজেশন। মিনিং কথার অর্থ কি? মিনিং মানে হচ্ছে অর্থ, অ্যান্ড নেচার, নেচার কথার অর্থ কি? প্রকৃতি। অফ গ্লোবালাইজেশন মানে বিশ্বায়নের অর্থ এবং প্রকৃতি। তো বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন এটা বলতে আমরা কি বুঝি? তো গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বলতে এমন একটা প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে বিশ্ব জুড়ে দেশ, অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতির মধ্যে একটা পারস্পরিক নির্ভরশীলতা এবং একীকরণ বৃদ্ধি পায়। পারস্পরিক নির্ভরশীলতা মানে কি? একে অপরের উপর নির্ভর হয়ে থাকে বা একে অপরের উপর নির্ভর হয়ে চলে, সেটাই হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। এবং একীকরণ, একীকরণ মানে কি? একই সুতার মধ্যে সবাইকে বাঁধা, অর্থাৎ একটা সুতার মধ্যে প্রত্যেককে বাঁধা হবে এবং একে অপরের উপর নির্ভরশীল হবে। যেমন একটা মালা গাঁথার জন্য আমরা যে ফুলগুলো ব্যবহার করি, তোমরা লক্ষ্য করবে মাঝখান থেকে যদি একটা ফুল আমরা খুলে ফেলি তাহলে এই মালাটা কেমন একটু অন্যরকম হয়ে যাবে। মালাটার মধ্যে যে একটা সুশৃঙ্খলা ছিল সেটা কিন্তু আর থাকবে না। অর্থাৎ একটা মালার মধ্যে প্রত্যেকটা ফুল যেমন খুব ইম্পর্টেন্ট, তেমনি বিশ্বায়নের মধ্যে যখন প্রত্যেকটা দেশ একসাথে একটা মালা তৈরি করবে, একটা মালা গাঁথবে, এই মালা থেকে যখন কোনো একটা দেশ ছিটকে যাবে বা বের হয়ে যাবে, তখন কিন্তু বিশ্বায়নের যে একটা ছন্দ, ওই ছন্দটার মধ্যেও একটা পতন ঘটবে। অর্থাৎ বিশ্বায়ন তখনই হবে যখন সমগ্র বিশ্বের প্রত্যেকটা দেশ যখন একটা বাজারের মধ্যে এসে প্রত্যেক ঐক্যবদ্ধ হবে, একসাথে সামিল হবে। প্রত্যেকটা দেশের যে রীতি নীতি, আচার অনুষ্ঠান যা কিছু আছে সবগুলো যখন বিশ্বের একটা জায়গাতে এসে কেন্দ্রীভূত হবে, তখনই সেটা বিশ্বায়নের আকার ধারণ করবে। তো এর ফলে বিশ্ব যেন একটা একক গ্রামে পরিণত হয়, যেটা হচ্ছে গ্লোবাল ভ্যালিজ। এই গ্লোবাল ভ্যালিজের কনসেপ্টটা কিন্তু আমরা পলিটিক্যাল সায়েন্সে প্রায়ই শুনে থাকি। এই গ্লোবাল ভ্যালিজ অর্থাৎ বিশ্বব্যাপী যে গ্রাম বা বিশ্বগ্রাম, অর্থাৎ সমগ্র বিশ্বটা একটা ক্ষুদ্র এককে পরিণত হয়ে যায়। যদিও সমগ্র বিশ্ব প্রত্যেকটা দেশ একসাথে যখন একত্রিত হবে তখন বিশাল একটা আকার ধারণ করবে, কিন্তু এই বিশাল আকার যখন ধারণ করবে আমরা যদি ওইভাবে বা ওই রকম দৃষ্টিকোণে দেখি, আমাদের কাছে মনে হবে যে এটার পরিধি বিশাল বড় বা বিশাল জুড়ে বা বিশ্ব জুড়ে এটা বিস্তৃত হয়ে রয়েছে। কিন্তু না, আমরা এটাকে একটা একক গ্রাম হিসেবে অভিহিত করব, যাতে আমাদের চোখের সামনে আমরা ভাসাতে পারি, সমগ্র বিশ্বটাকে আমরা আমাদের চোখের সামনে যাতে তুলে ধরতে পারি, কল্পনা করতে পারি, বা সমগ্র বিশ্বটাকে যাতে আমরা চোখের সামনে দেখতে পারি। ওই যে ধারণাটা, ওই ধারণাটাই হচ্ছে বিশ্বায়নের ধারণা। তো বিশ্বায়ন শুধুমাত্র একটা অর্থনৈতিক প্রক্রিয়া নয়, এটা একটা বহুমাত্রিক প্রক্রিয়া বটে। এর চারটি দিক রয়েছে। কোন চারটি দিক? এটার উপর তোমাদের শর্ট কোশ্চেনও আসতে পারে, সুতরাং একটু ভালো করে তোমরা পড়বে। যেমন প্রথমত আমরা অর্থনৈতিক বিশ্বায়নের কথা বলতে পারি। অর্থনৈতিক বিশ্বায়নের ব্যাপারটা কি? এটি পণ্য, পরিষেবা, মূলধন এবং শ্রমের অবাধ চলাচলকে বোঝায়। অর্থাৎ পণ্য, পরিষেবা, মূলধন এবং শ্রম, অর্থাৎ বাণিজ্য ক্ষেত্রে যে যে বিষয়গুলো দরকার হয়, ব্যবসার জন্য যে যে বিষয়গুলো দরকার হয়, ওইগুলোকে সাধারণত বোঝায়। এর মূল লক্ষ্য হলো বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য বাধা। যেমন বাণিজ্য বাধা কি? যেমন ট্যাক্স, শুল্ক যেটাকে আমরা বলে থাকি, এটাকে কমিয়ে একটা মুক্ত বাজার তৈরি করা, যাতে প্রত্যেকে অবাধভাবে সেই বাজারে কি করতে পারে? পার্টিসিপেট করতে পারে, অংশ নিতে পারে। 2 নম্বরে আমরা বলতে পারি সাংস্কৃতিক বিশ্বায়ন। সাংস্কৃতিক বিশ্বায়নের ব্যাপারটা কি? এটি বিভিন্ন সংস্কৃতির মধ্যে ভাবের আদান প্রদানকে বোঝায়। যেমন আমরা কি করি, আমাদের যে পাশ্চাত্য দেশগুলো রয়েছে তাদের চিন্তা ভাবনা, ওইগুলোকে আমরা অনেক সময় অ্যাকসেপ্ট করি, গ্রহণ করি, ওইগুলোকে আমরা অনুসরণ করি। তো এটা কিন্তু সাংস্কৃতিক বিশ্বায়ন, কারণ বিশ্বের অন্য একটা দেশ থেকে আমার দেশে এটা প্রভাবিত হয়েছে, আমার দেশে এটা এসেছে।
তো ইন্টারনেট, টেলিভিশন, চলচ্চিত্র এবং সঙ্গীতের মাধ্যমে বিভিন্ন দেশের যে সংস্কৃতি রয়েছে এগুলো একে অপরের সাথে কি হচ্ছে, একটা মেলবন্ধন হচ্ছে। তো উদাহরণস্বরূপ ভারতে ফাস্ট ফুড যেমন পিৎজা, বার্গার এবং পশ্চিমা সঙ্গীতের যে জনপ্রিয়তা এগুলো কিন্তু খুব বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ভারতবর্ষে যে ফাস্ট ফুড গুলো, পিৎজা গুলো, এগুলো বিশ্বের সব দেশে এখন চলছে, ভারতবর্ষকে অনুকরণ করে। পাশাপাশি আমরা পশ্চিমা যে সঙ্গীত গুলো রয়েছে, ওয়েস্টার্ন সং যেগুলো রয়েছে, ওইগুলোকে কিন্তু আমরা অনেক সময় কি করি, পছন্দ করি। তো এগুলো কিন্তু বহির্বিশ্ব থেকে আমাদের দেশে এসেছে। তো 3 নম্বরে আমরা বলতে পারি রাজনৈতিক বিশ্বায়নের কথা। তো এটি বিভিন্ন দেশের যে সরকার রয়েছে সরকারগুলোর মধ্যে একটা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিকে বোঝায়। আন্তর্জাতিক সংস্থাগুলি যেমন জাতিসংঘ, তারপর বিশ্ব বাণিজ্য সংস্থা যেটাকে আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলে থাকি, এবং যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটাকে আমরা বলে থাকি, এর মাধ্যমে দেশগুলো বৈশ্বিক সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, তারপর মহামারীর মোকাবেলা এগুলো করার জন্য একসাথে কাজ করে থাকে। 4 নম্বর আমরা বলতে পারি যে প্রযুক্তিগত বিশ্বায়ন, যে এটা প্রযুক্তির দ্রুত বিস্তারকে বোঝায়। আজকাল আমরা দেখি যে টেকনোলজি খুব দ্রুত বিস্তার লাভ করেছে। বহির্বিশ্ব থেকে অনেক টেকনোলজি আমাদের দেশে এসে ঢুকে গেছে, বা আমাদের দেশ থেকে অনেক টেকনোলজি বিশ্বের অন্যান্য দেশে প্রভাবিত হয়েছে বা ছড়িয়ে গেছে। তো ইন্টারনেট, স্মার্টফোন এবং যে কৃত্রিম বুদ্ধিমত্তা যেগুলোকে আমরা এআই বলে থাকি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর মতো যে প্রযুক্তিগুলো এগুলো খুব দ্রুত এক দেশ থেকে অন্য দেশে কিন্তু ছড়িয়ে পড়ে, যার যোগাযোগ এবং তথ্য আদান প্রদানকে অনেকটাই কি করেছে, ইজি করে তুলেছে বা সহজ করে তুলেছে। তো বিশ্বায়নের প্রকৃতি এবং বৈশিষ্ট্য ওই বিষয়টাও আমাদের পড়া দরকার। যেমন আন্তঃনির্ভরশীলতা। আন্তঃনির্ভরশীলতা বলতে আমরা কি বুঝি, যে পারস্পরিক যে নির্ভরশীলতা। যেমন কোনো একটা দেশের যে অর্থনৈতিক বা রাজনৈতিক পরিবর্তন এখন আর সেই দেশের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না, বরং তা অন্য একটা দেশের উপরে কি করে, একটা প্রভাব বিস্তার ফেলে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ওই 2008 সালের যে আমেরিকায় আর্থিক সংকট হয়েছিল সেটা পুরো বিশ্বের অর্থনৈতিক একটা মন্দা তৈরি করেছিল। শুধু সে আমেরিকাতে হয়েছিল, আর তার প্রভাব কিন্তু সমগ্র বিশ্বে এসে পড়েছিল। তারপর নেক্সট আমরা আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারি, যেটা হচ্ছে বাধা মুক্ত বাণিজ্য। যে বাণিজ্যের মধ্যে কোনো কি থাকবে না, বাধা থাকবে না। তো বিশ্বায়নের একটা প্রধান দিক হলো এই বিভিন্ন বাণিজ্যে বাধা তুলে নেওয়া, যা কোম্পানি গুলোকে তাদের পণ্য এবং পরিষেবা আন্তর্জাতিক বাজারে সহজে বিক্রি করতে সাহায্য করে। তারপর আমরা বলতে পারি যে বহুজাতিক সংস্থার কথা, মাল্টিন্যাশনাল কর্পোরেশন যেগুলো, এগুলোর একটা ভূমিকা রয়েছে। যেমন কিরকম, যে বহুজাতিক যে সংস্থাগুলো রয়েছে এগুলো বিশ্বায়নের প্রধান একটা চালিকা শক্তি হিসেবে কিন্তু কাজ করে। যে এরা একাধিক দেশে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে এবং এর মাধ্যমে পণ্য উৎপাদন এবং সরবরাহ করে হচ্ছে প্রতিনিয়ত। আর পাশাপাশি আমরা বলতে পারি সময় এবং দূরত্বের একটা সীমাবদ্ধতা কিন্তু হ্রাস করে এই গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। কিভাবে, যেমন প্রযুক্তিগত উন্নতির ফলে যোগাযোগ এবং পরিবহনের খরচ কিন্তু কমেছে, যার ফলে বিশ্ব অনেক ছোট মনে হয়। সমগ্র বিশ্বটাকে আমরা আগে যেরকম একটা বিশাল মনে করতাম, এখন কিন্তু একটা ছোট্ট, কারণ আমাদের প্রত্যেকের হাতের গণ্ডির মধ্যে সমগ্র বিশ্বটা চলে এসেছে। তুমি এখন বিশ্বের অন্য প্রান্তে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, তার সাথে তুমি অংশ নিতে পারবে বাড়িতে বসে, ঘরে বসে। কিভাবে? শুধুমাত্র ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। যাই হোক, নেক্সট আমাদের যে টপিকটা সেটা হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন। অর্থাৎ উদারীকরণ। লিবারালাইজেশন মানে কি, উদারীকরণ। আর প্রাইভেটাইজেশন মানে কি, বেসরকারীকরণ। আর গ্লোবালাইজেশন যেটা হচ্ছে বিশ্বায়ন। তো এটা আমাদের সেকেন্ড টপিকের মধ্যে দিয়েছে, তো এটা নিয়ে আমি এখন কথা বলছি। তো বিশেষ করে 1990 এর দশকের শুরুতে এই ভারতের মতো অনেক উন্নয়নশীল দেশে তাদের অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য নতুন অর্থনৈতিক নীতি গ্রহণ করে। অর্থাৎ কিভাবে এই অর্থনৈতিক যে একটা বাধা রয়েছে দেশের মধ্যে, এই অর্থনৈতিক বাধাটাকে কাটিয়ে তোলা সম্ভব হবে, কাটিয়ে তুলে কিভাবে এটা থেকে বের হয়ে আসা যাবে। এই নীতির মূল স্তম্ভ ছিল উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন। এই তিনটার মধ্য দিয়েই এই সাধারণত এই অর্থনৈতিক বাধা থেকে মুক্তি পেতে চেয়েছিল, যেটাকে আমরা সংক্ষেপে এলপিজি বলে থাকি। এই যে এলপিজি, এলপিজি মানে কি, এলপিজির ফুল ফর্মটা হচ্ছে, এল মানে হচ্ছে লিবারালাইজেশন, আর পি মানে হচ্ছে কি প্রাইভেটাইজেশন, এন্ড জি মানে কি গ্লোবালাইজেশন। এই সংক্ষেপে এই এলপিজি মডেল বা এলপিজি বলা হয়। তো এই যে তিনটা প্রক্রিয়া, এগুলো একে অপরের কি পরিপূরক। পরিপূরক মানে কি, একটা আরেকটার উপরে কি থাকে, নির্ভরশীলতা থাকে। যাই হোক, এই উদারীকরণের যে বিষয়টা, লিবারালাইজেশনের যে বিষয়টা, এটা বলতে আমরা কি বুঝি। তো
তো এই উদারীকরণ মানে হলো সরকারের নিয়ন্ত্রণ এবং বিধি নিষেধ কমিয়ে অর্থনীতিকে আরো উন্মুক্ত করা। এর প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হলো আভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক বাণিজ্যকে আরো সহজ করা। তো উদারীকরণের মাধ্যমে কি কি ঘটে? যেমন বিভিন্ন শিল্পে লাইসেন্সিং ব্যবস্থা সহজ করা হয় এই উদারীকরণের মাধ্যমে। পাশাপাশি আমদানি এবং রপ্তানির উপর থেকে শুল্ক এবং কোটা এগুলোকে হ্রাস করা হয়। আর পাশাপাশি বিদেশি যে বিনিয়োগ রয়েছে এগুলোর জন্য দেশের দরজা খুলে দেওয়া হয় এবং মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা যেটা রয়েছে এটাকে অনেকটা শিথিল করা হয়। তো অর্থাৎ সব দিক থেকে শুধু হ্রাস করা, কমিয়ে আনা, এটাই হচ্ছে উদারীকরণ। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 1991 সালের আগে ভারতের বেশিরভাগ শিল্প স্থাপনের জন্য সরকার থেকে লাইসেন্স নিতে হতো। লাইসেন্স ছাড়া করতে পারবে না, যাকে লাইসেন্স রাজু বলা হতো। তো উদারীকরণের ফলে এই ব্যবস্থা অনেকটাই সহজ করা হয়েছে, যা নতুন শিল্প প্রতিষ্ঠান এবং বিদেশি যে বিনিয়োগ রয়েছে ওইগুলোকে উৎসাহিত করেছে। এবার কথা বলবো যে বেসরকারীকরণের বিষয়টা কি। তো বেসরকারীকরণ, যেটাকে আমরা প্রাইভেটাইজেশন বলে থাকি, তো এই বেসরকারীকরণ বলতে সরকারি যে মালিকাধীন কোনো সংস্থা বা উদ্যোগের মালিকানা বা ব্যবস্থাপনার দায়িত্ব বেসরকারি খাতে চলে যাবে বা বেসরকারি খাতে তুলে দেওয়া হবে, এটাই হচ্ছে প্রাইভেটাইজেশন। তো সরকারি সংস্থাগুলোর যে দক্ষতা এবং লাভজনকতা এগুলো বৃদ্ধি পায় যদি এই বেসরকারীকরণ করা হয়। যেমন সরকারের উপর থেকে আর্থিক চাপ অনেক ক্ষেত্রে কমে যায়, বেসরকারি খাতের মাধ্যমে প্রতিযোগিতা বাড়িয়ে উন্নত পরিষেবা নিশ্চিত করা যায়। পাশাপাশি বেসরকারীকরণ দুই ভাবে হতে পারে, যেমন সরকারের মালিকানা বিক্রি করে দেওয়া, এটা হচ্ছে একটা ওয়ে। যেমন সরকার যখন কোনো রাষ্ট্রীয় সংস্থার শেয়ার বা সম্পূর্ণ মালিকানা বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দেয়, যেমন এয়ার ইন্ডিয়া কি করেছে, তার যে গভর্নমেন্টের যে পুরো বিষয়টা এটা কিন্তু প্রাইভেটাইজেশন করে দিয়েছে, অর্থাৎ বেসরকারীকরণ করে দিয়েছে। বা ভারতের বিভিন্ন সরকারি ব্যাংকগুলো তাদের শেয়ারগুলো বিক্রি করে দিয়েছে। তো এগুলো হচ্ছে কি প্রাইভেটাইজেশন। তো এয়ার ইন্ডিয়া যে বিক্রি করে দিয়েছে এর ফলে কিন্তু এয়ার ইন্ডিয়ার লস হয়নি, এয়ার ইন্ডিয়া আরো জনপ্রিয়তা লাভ করেছে। বা বিভিন্ন ব্যাংকে যে শেয়ারগুলো সরকার বিক্রি করে দিয়েছে এর ফলে কি হয়েছে, ওই ব্যাংকগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়নি, বরং ব্যাংকগুলোর পরিষেবায় এখন আরো অনেক বেশি বেড়ে গেছে। তো এটা হচ্ছে প্রাইভেটাইজেশনের সুবিধা। তো সরকারি যে সংস্থাগুলো এগুলোকে বেসরকারি সংস্থার মতো পরিচালনা করাও কিন্তু এর প্রধান লক্ষ্য। যেমন এক্ষেত্রে মালিকানা সরকারের হাতেই থাকে কিন্তু পরিচালনা পদ্ধতিটা বেসরকারি সংস্থার মতো হয়। অর্থাৎ মালিক থাকবে সরকার কিন্তু পরিচালনাটা বেসরকারি ভাবে করা হবে, যেখানে লাভ এবং দক্ষতার উপর জোর দেওয়া হয় খুব বেশি করে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভারতের অনেক সরকারি সংস্থা, যেমন কিছু ব্যাংক, একটু আগে বলেছিলাম আমি, পেট্রোলিয়াম কোম্পানি বা রেলওয়ের কিছু কিছু অংশ, এগুলো বেসরকারীকরণের আওতায় আনা হয়েছে। যে বিশ্বায়ন এবং উদারীকরণ ও বেসরকারীকরণের মধ্যে সম্পর্ক রয়েছে। যেমন কি রকম? যেমন বিশ্বায়ন, উদারীকরণ এবং বেসরকারীকরণ পরস্পর নির্ভরশীল। কিভাবে? যেমন বিশ্বায়নের একটা চূড়ান্ত লক্ষ্য, যেখানে একটা দেশের অর্থনীতি আন্তর্জাতিক অর্থনীতির সাথে মিশে যায়। কিন্তু এই লক্ষ্যে পৌঁছানোর জন্য উদারীকরণ এবং বেসরকারীকরণ অপরিহার্য পদক্ষেপ, ওইগুলো ছাড়া এটা পসিবল হবে না কখনো। তো এই যে উদারীকরণ, এটা দেশের অর্থনীতিতে বিদেশিদের জন্য দরজা খুলে দেয়, যা বিশ্বায়নের পথকে আরো প্রশস্ত করে। অর্থাৎ একটা ছাড়া আরেকটা পসিবল হয় না, একটার কার্য প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্য আরেকটা কি হয়, তার যে একটা জনপ্রিয়তা এটা খুব বৃদ্ধি পায় বা ওটা অগ্রসর হতে পারে। যখন কোনো দেশ তার বাণিজ্য নীতি উদার করে তখন বিদেশি কোম্পানিগুলো সহজেই সেখানে বিনিয়োগ করতে পারে। তো বেসরকারীকরণ এই বিশ্বায়নকে গতি দেয়। যখন সরকারি সংস্থাগুলো বেসরকারি মালিকানায় চলে আসে তখন তারা আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে আরো দক্ষতার সাথে কাজ করতে পারে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোকে মোকাবেলা করতে পারে। সহজ কথায় উদারীকরণ এবং বেসরকারীকরণ হলো সেই দুটি নীতি বা উপকরণ যা একটি দেশকে বিশ্বায়নের চূড়ান্ত প্রক্রিয়ায় যুক্ত হতে সাহায্য করে। এই তিনটি ধারণা একসাথে কাজ করে একটি দেশের অর্থনীতিকে আরো উন্মুক্ত, প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিকভাবে সংযুক্ত করে তোলে। তো এই ছিল আজকের আলোচনা আমাদের ফার্স্ট ইউনিটে। তো যে দুটো টপিক তোমাদের ফার্স্ট ইউনিটে ছিল, দুইটা টপিকের উপর মোটামুটি তোমরা ধারণা নিতে পারো। তো আশা করি এই তিনটি গুরুত্বপূর্ণ ধারণা তোমরা বুঝতে পেরেছো। তো এই ধারণাটা নিয়ে তোমরা এই ইউনিট থেকে বড় প্রশ্নগুলো স্টাডি করবে। তো কি কি প্রশ্ন এই ইউনিট থেকে পড়তে হবে সেটা স্কুল অফ মেরিটে যারা স্টাডি করছো অলরেডি তোমরা প্রশ্ন পেয়ে গেছো উত্তর সহ, এবং যে যে শর্ট কোশ্চেন গুলো পড়তে হবে সেটাও তোমরা পেয়ে গেছো। আর তোমরা যারা যারা আমাদের স্কুল অফ মেরিটের সাথে পরিচিত নও, আমাদের অনলাইন প্ল্যাটফর্মের সাথে পরিচিত নও, তোমাদের উদ্দেশ্যে বলছি
যে গুগল প্লে স্টোর থেকে তোমরা স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিতে পারো। এখানে তোমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ইউনিট অনুসারে আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর পাবে, শর্ট কোশ্চেন পাবে, এমনকি তোমাদের ইন্টারনাল পরীক্ষার জন্য যা যা প্রশ্নপত্র দেওয়া হয় তারও সলিউশন এখানে থাকবে। তো সব মিলিয়ে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তোমরা বাড়িতে বসে ঘরে বসেই পড়াশোনা করতে পারবে, সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে পারবে এবং ফাইনাল পরীক্ষার জন্য সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবে। তো যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী দিন অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা নিয়ে।